প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্বে আমি আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত অষ্টম শ্রেণীর কবিতা একটি চড়ুই পাখি, কবি তারাপদ রায়। প্রথমে কবি সম্পর্কে দুই এক কথা জেনে নেওয়া যাক। কবি তারাপদ রায়ের জন্ম 1936 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2007 খ্রিস্টাব্দে। কবি তারাপদ রায় বাংলা শিশু সাহিত্যে অনবদ্য চরিত্র ডোডো এবং তাতাইয়ের সৃষ্টিকর্তা। তিনি নক্ষত্র রায় এবং গ্রন্থকীট নামেও লেখালেখি করেছেন। বহু কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। কোথায় যাচ্ছেন তারাপদবাবু, যেমন তার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। নীল দিগন্তে এখন ম্যাজিক, পাতা ও পাখিদের আলোচনা, ভালোবাসার কবিতা, দারিদ্র রেখা, জলের মতো কবিতা, কবি ও পর্শিনী ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমাদের আলোচ্য একটি চড়ুই পাখি কবিতাটি কবি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার কবিতার মূল পর্বে প্রবেশ করি। কবিতার প্রথমেই কবি বলেছেন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। কবিতার প্রথমে চড়ুই পাখিকে কবি চতুর বলেছেন। এই চতুর বলার একটা সঙ্গত কারণও কবি রেখেছেন। পাড়াতে অনেক বাড়ি আছে, অনেক দালান বাড়ি আছে, কিন্তু এই চড়ুই পাখিটি কোনো জায়গায় আশ্রয় না নিয়ে এমন একটা জায়গা নির্বাচন করেছে যেটা হচ্ছে অনেক নিরাপদ, অনেক শান্ত পরিবেশ এবং অনেক লোকের সমাগম বর্জিত একটা পরিবেশ। সেটা হচ্ছে কবির ঘর। তাই কবি এই চড়ুই পাখিকে প্রথমেই চতুর বলেছে। চতুর অর্থাৎ পাখিটার অনেক বুদ্ধিমত্তার পরিচয় কবিতার প্রথমেই কবি তুলে ধরেছে। কবি বলছেন, এই চতুর চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। ঘুরে ফিরে তার মানে এ বাড়িতে সে বাড়িতে, এ পাড়াতে ও পাড়াতে অনেক জায়গায় তার নিরাপদ একটা আশ্রয়ের সন্ধান করেছে, বাসা বাঁধার চেষ্টা করেছে, কিন্তু কোথাও সে নিরাপদ মনে করেনি। নিরাপদ মনে করেছে কেবলমাত্র আমার ঘরে। আমার ঘর অর্থাৎ কবি তারাপদ রায়ের ঘরে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই, সেও ফেরে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই অর্থাৎ দিন শেষ হয়, নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যা কেমনভাবে নেমে আসে? সন্ধ্যা নেমে আসে যেন ঠোঁটে করে অন্ধকার নিয়ে। ঠিক তেমনি সমস্ত কর্মব্যস্ত মানুষেরা সারাদিন বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে ঘরে ফেরে। আমাদের আলোচ্য কবিতার পাখিটি তার সারাদিনের খাদ্যের অন্বেষণ করার পর সেও ঘরে ফেরে। অর্থাৎ যেমন সন্ধ্যা নেমে আসে, যেমন অন্ধকার সন্ধ্যা ঠোঁটে নিয়ে ফেরে, তেমনি এই পাখিটাও যেন সন্ধ্যা ঠোঁটে নিয়ে ফেরে। অর্থাৎ এই পাখিটাও সারাদিন হয়তো যৎ সামান্য আয় উপার্জন, অর্থাৎ সামান্য ধান, সামান্য খাদ্যের কণা নিয়ে ফেরে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। এ বাড়ির খড়কুটো, এ বাড়ি অর্থাৎ এই কবির বাড়ি। এ বাড়ি থেকে সে কিছু সংগ্রহ করে, হয়তোবা বাসা বাঁধার খড়কুটো, আবার পাশের বাড়ি থেকেও কিছু সে সংগ্রহ করে,
হয়তো কয়েক টুকরো ধান। তাহলে এই যে সংগ্রহ, তার দুটো কাজের উদ্দেশ্যে, এক হচ্ছে খাদ্যের জন্যে, আর দুই হচ্ছে একটা নিরাপদ বাসস্থান নির্মাণের জন্যে। তাই তাকে হয় এ বাড়ি, না হয় ও বাড়ি, হয় পাশের বাড়ি, না হলে পাশের বাড়িতেও তাকে খাদ্য এবং বাসস্থান নির্মাণের উপকরণ সংগ্রহ করতে হয়। ঠিক যেমন কয়েক টুকরো ধান নিয়ে ফেরে, কয়েক টুকরো খড়কুটো নিয়ে ফেরে, তেমনি এই পাখিটা কবির ঘরে যখন আসে তখন ঘরময় শব্দের টুকরো ছড়ায়, অর্থাৎ ঘরময় এই পাখিটারই যেন আওয়াজ শোনা যায়। ঘর জুড়ে কিচিমিচি গান, কেমন সেই পাখি অর্থাৎ চড়ুই পাখির চিৎকার, আওয়াজটা হচ্ছে কিচিমিচি। তার সমস্ত ঘরময় সেই পাখিটা কি করে, তার আওয়াজ শব্দের টুকরো ছড়ায়। তার জন্যে কবি কোনো বিরক্তিবোধ করেছেন বলে আমরা এই পর্বে কিছু জানতে পারলাম না। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দোর, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। কখনো সে কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। কখনো, কখনো মানে কি, কোনো কোনো সময়ে, সর্বক্ষণ নয়। হয়তো কাজের অবসরে, হয়তো খাদ্য অন্বেষণে যাওয়ার আগে বা পরে এই পাখিটা কাছাকাছি, কবির কাছাকাছি, এই ঘরের দুটো মানে একটা মানুষ আর একটা প্রকৃতির পাখি দুজনই বাস করে। তাই কবির অনেক সময় কাছাকাছি এই পাখিটা চলে যায়, গিয়ে দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে ভাবে। ভয় পায় না পাখিটা কবির কাছে গেলেও, তাই অবাক হয়ে অবাক দৃষ্টিতে ভাবে, হয়তো এই লোকটা চলে গেলে, এই লোক মানে কবি, যিনি সারাদিন বাইরে থাকেন এবং সন্ধ্যায় এসে তার আশ্রয় গ্রহণ করেন, সেই কবি চলে গেলে কি হতে পারে, সেই ভাবনাটা পাখির দৃষ্টিতে অন্যরকম। এই ঘর, জানলা, দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে। অর্থাৎ কবির যা সম্পত্তি, কবির যা জিনিসপত্র, তার কবিতা লেখার উপকরণ, সব কিছু এই পাখিটাই যেন নিতে চায়। এই ঘর, যে ঘরটাতে কবি থাকেন, যে ঘরটাতে পাখিটা নিজেও থাকে, সেই ঘরটা পাখিটা ভাবছে আমারই হবে কবি চলে গেলে। এই ঘরের মালিক আমি হব। এই দৌড়, এই টেবিলে যে ফুলদানি, যে বই খাতা, এই সবই আমি পাবো, অর্থাৎ আমি হব এর মালিক। কৌতূহলী এবং অবাক দৃষ্টিতে এই পাখিটা ভাবে, এবং ভাবে কি না, আমাকেই দেবেন বিধাতা, ঈশ্বর বিধাতা যেন এই পাখিটাকে, এই কবি যা কিছু ঘর এবং কবির যা সম্পদ, সব কিছু যেন বিধাতাই তাকে দেবেন। পাখিটা এটাই কৌতূহলী এবং অবাক দৃষ্টিতে দু চোখ মেলে ভাবে। এখানে এই ভাবনাটা আসলে পাখিটার আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু কবি তারাপদ রায় এই ভাবনাটা নিজে ভেবেছেন পাখির রূপকে। অর্থাৎ তারাপদ রায় বলছেন যে পাখিটা এরকম কল্পনা করতে পারে, সেই কল্পনাটা তারাপদ রায়ের দৃষ্টিতে পাখির কল্পনা। আমরা এখানে সেটা দেখলাম। পরবর্তী অংশে আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। আবার কার্নিশে বসে, অর্থাৎ রোয়াকে বসে, তাচ্ছিল্য মজা, যেন পাখিটা মজা করছে। কেমন ভঙ্গিতে? তাচ্ছিল্য, যেন একটা তুচ্ছ ভাব নিয়ে
মজা করছে। কি সেই ভাব? এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার তাই। এই বাজে ঘর, কোনটাকে এই পাখি বাজে ঘর বলেছে? কবির ঘর। যে ঘরটাতে পাখিটা আশ্রয় নিয়েছে নিরাপদ বাসা বাঁধার উদ্দেশ্যে। এপাড়া ওপাড়া সেপাড়া সমস্ত জায়গায় ঘুরেও পাখিটা এই কবির ঘরে আশ্রয় নিয়েছে। সেই ঘরটাকে আবার এই পাখি বলছে কি, যে বাজে ঘর। অর্থাৎ মানুষের বা প্রকৃতির এটাই নিয়ম, যখন আমরা কিছু পাই না তখন সামান্য উপকরণ হলেই আমাদের চলে যায়, কিন্তু যখন আমরা একটা উপকরণে আমাদের চাহিদা মেটাই তখন আরও একাধিক নানা উপকরণের চাহিদা আমাদের মধ্যে তৈরি হয়। কথায় বলে, কেউ শুতে পেলে, কেউ বসতে পেলে শুতে চায়। এই পাখিটার অবস্থাও তাই, যে এপাড়ায় ওপাড়ায় কোথাও সে নিরাপদ একটা আশ্রয় খুঁজে পায়নি, কবির ঘরে পেয়েছে। আবার সেই পাখিটাই বলছে যে এটা একটা বাজে ঘর। আসলে যে যেখানে থাকে সেই জায়গাটাই মানে সে ভাবে যে এটাই সব থেকে খারাপ, কিন্তু এর থেকে ভালো জায়গা হয়তো আছে। যেমন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমারও বিশ্বাস। ঠিক তেমনি এই পাখিটাও এই ঘরটাকে ভাবছে যেন একটা বাজে ঘর, অথচ এখানেই সে নিরাপদ আশ্রয় পেয়েছে। নিতান্ত মায়া শরীর আমার তাই। পাখিটা বলছে যে বাজে ঘরে আছি কেন? কারণ আমার শরীরটা মায়ার। অর্থাৎ এখানে থাকতে থাকতে এই ঘরটার প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। এই ঘরটাতে থাকতে থাকতে এই যে মানুষটাকে দেখি, মানুষ অর্থাৎ কবিকে দেখি, কবিকে দেখে আমার একটা মায়া তৈরি হয়ে গেছে, তাই আমি এখানেই রয়ে গেছি, অর্থাৎ আছি। কিন্তু আবার পাখিটা বলছে যে ঘরটা বাজে, কিন্তু আছি আমি, থাকতে থাকতে আমার মায়া পড়ে গেছে তাই, আর মায়া শরীর বলেই আমি এই ঘর থেকে যেতে পারছি না। পরবর্তী অংশে, ইচ্ছে হলে আজই যেতে পারি, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। পাখি বলছে ইচ্ছে হলে আজই মানে এই মুহূর্তে, সকাল হয়েছে, এই সকাল থেকে সন্ধ্যের মুহূর্তে আমি যে কোনো সময় চলে যেতে পারি, আমার যদি ইচ্ছে হয়। তা কোথায় যেতে পারি? এ পাড়াতেও যেতে পারি, অন্য বাড়িতে, ও পাড়াতেও যেতে পারি, মানে এই পাড়াটা বাদ দিয়ে একটা নতুন পাড়াতে যেতে পারি, পালেদের বাড়ি যেতে পারি, বোসদের বাড়ি যেতে পারি। কি পালেদের বোসদের বাড়ি? কি না, স্বাভাবিকভাবে পালেদের বোসদের বাড়িটা হচ্ছে অনেকটা একটা বৌদ্ধিষ্ণু পরিবার, তাই এখানে আরও অনেক মানুষের কথা থাকলেও পাল বোস এই সম্প্রদায়ের মানুষের কথাই এখানে বলা হয়েছে। তাই বৌদ্ধিষ্ণু পরিবারে গেলে পাখিটা হয়তো আরও নিরাপদ জায়গা খুঁজে পেতে পারে। তাই পাখিটা বলছে এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়িতে আমি ইচ্ছা হলে যে কোনো সময় চলে যেতে পারি। তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আজ চড়ুই একাকী। কবিতার শেষ দুটো লাইনে কবি বলছেন তবু যায় না চলে, এতটুকু দয়া করে পাখি। পাখিটার ইচ্ছে হলে আজই এই মুহূর্তেই চলে যেতে পারে এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় পালেদের বোসদের বাড়ি, কিন্তু তবু পাখিটা যায় না, দয়া করে আছে। কেমন দয়া? এতটুকু দয়া, সামান্য দয়া করে আছে এই পাখিটা। রাত্রির নির্জন ঘরে আমি আজ চড়ুই একাকী। তবু এই সামান্য দয়া করে পাখিটা আছে, কারণ রাত্রির নির্জন ঘরে কারা থাকে? দুটি মাত্র প্রাণী, এক হচ্ছে কবি আর এক হচ্ছে এক পাখি। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। পাখিটা চলে গেলে কবি একা,
আবার পাখিটা থাকলে মাত্র দুটো প্রাণী, যার একজন দয়া করে যেন কবির সঙ্গ দিচ্ছে। কবি নির্জন, কবির কোনো সঙ্গী সাথী নেই, সারাদিন কর্মব্যস্ত হয়ে এই ঘরটাতে থাকেন। তাই রাত্রির নির্জন ঘরে কবিকে সঙ্গ দিতেই যেন এই পাখিটা, অর্থাৎ একটি মাত্র চড়ুই পাখি, সেই কবির ঘরে আশ্রয় নিয়েছেন। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্লেষণ করে যা দেখলাম, তাতে কবি তারাপদ রায়ের একটা পাখিকে কেন্দ্র করে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। অর্থাৎ একটা চড়ুই পাখি কি ভাবতে পারে, কি চিন্তা করতে পারে, কি হতে পারে, কি না হতে পারে, তার অধিকার কতটুকু, সে কতটুকু পেতে পারে, বা বিধাতাও তাকে কি দেবে, এরকম একটা কল্পনা একটা পাখির দৃষ্টিতে আবর্তিত হয়েছে। আসলে পাখির ভাবনা তো আমরা কেউ বুঝবো না, উপলব্ধি করতে পারবো না, কিন্তু কবি তারাপদ রায় তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা চড়ুই পাখিকে কেন্দ্র করে তার চিন্তাটাকেই প্রসারিত করেছেন। তাই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্লেষণ করে কবিতাটার নাম একটি চড়ুই পাখি যথার্থ, উপযুক্ত এবং সার্থক হয়েছে বলে মনে করি। যাই হোক, একটি চড়ুই পাখি সম্পর্কে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আশা করি প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই পাঠটা ভালো লাগবে, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং তোমরা যখন এই কবিতাটা, এই ভিডিওটা দেখবে, তখন তোমাদের পাঠ্য বইটা সামনে রাখবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আর সবশেষে বলবো, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয়। সবাই ভালো থাকবে, লকডাউনের দিনে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, লকডাউন মেনে চলবে। শেষ করছি।